মেহেরপুরে 2 সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ফেরত। এভাবে ঠেলে পাঠানো যথাযথ নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। কুড়িগ্রামে নদ নদীর পানি কমলেও 36টি পয়েন্টে ভাঙনে দিশেহারা মানুষ। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনায় বিলীন 2 শতাধিক বসতবাড়ি। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহ, গাজীপুরে আরও 3 শিশুর মৃত্যু। বাগেরহাটে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে সেবা নিয়ে আছে নানা অভিযোগ। এবং পবিত্র আশুরায় দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজন, তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে কারবালা স্মরণ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। বেশ কিছুদিন ধরেই পুশিন ইস্যুতে উত্তপ্ত সীমান্ত। প্রতিনিয়ত ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হচ্ছে। সবশেষ মেহেরপুরের 2টি সীমান্তে 5 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে এলাকাবাসী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ব্যর্থ হয় সে চেষ্টা। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যেভাবে পুশিনের চেষ্টা করছে তা যথাযথ নয়। সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। দিনের আলো হোক কিংবা গভীর রাত, সীমান্তে থেমে নেই সতর্ক পাহারা। ওপার থেকে একের পর এক পুশিনের চেষ্টায় সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে নজরদারি। এরই মধ্যে শুক্রবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে আবারও 3 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এলাকাবাসী জানায়, কাঁটাতারের গেট পার করে 3 জনকে বাংলাদেশের অভিমুখে পাঠানো হয়। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের আবারও ফেরত নেওয়া হয়। পাবলিক সহ বাংলাদেশের বিডিআর সহযোগী বিএসএফ এর কাছে দেওয়ার পরে তারা পার্কের নিচে নিয়ে গাড়িকে নিচে নিয়ে গেছে। হালুয়া ভাবে যে জায়গা ভিত্তিক যে লোক পাঠাইছে, এটা তো আমাদের দেশের ভারসাম্য ক্ষতি হয়েছে। এছাড়াও শেওড়াপাড়া ও গাজীপুর সীমান্তের মাঝামাঝি এলাকায় আরও 2 জনকে পুশিনের জন্য রাখা হয়েছিল। স্থানীয়রা তাদের দেখতে পেলে সেখান থেকেও তাদের সরিয়ে নেওয়া হয়। এদিকে রাজধানীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, একজনকেও পুশিন করতে দেয়া হয়নি। ভারত যেভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করছে তা যথাযথ নয়। এটা বর্ডার ইস্যুটা 2 দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। তো যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে নতুন স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়। কোনো বাংলাদেশি সেখানে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানাতে হবে। এরপর তা যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমরা পুশিং ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে বিজিবির সাথে যোগ দিয়েছে সাধারণ মানুষও। ভারত থেকে অবৈধ পুশিন ঠেকাতে মেহেরপুরে রাত দিন পাহারা দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। দেশপ্রেমের তাড়না থেকে এই কাজ বলছেন তারা। জোরপূর্বক নয়, সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান তাদের। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছে বিজিবিও। সীমান্ত জেলা মেহেরপুর। ভারতের পশ্চিমবঙ্গের সাথে প্রায় 111 কিলোমিটার সীমান্ত রয়েছে এই জেলার। দীর্ঘ সময় শান্তিপূর্ণ থাকলেও সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি পাল্টে যায়। হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে বিএসএফ। চলে একের পর এক পুশিনের চেষ্টা। এ অবস্থায় সীমান্তে নজরদারি বৃদ্ধি করে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্ত সুরক্ষায় যোগ দেয় স্থানীয় বাসিন্দারাও। রাত দিন কয়েকটি দলে ভাগ হয়ে বিজিবির সাথে পালাক্রমে চলছে পাহারা। রোহিঙ্গা সংকটের মতো নতুন কোনো সমস্যা যেন আর দেশে তৈরি না হয়, সে কারণেই এই প্রচেষ্টা, জানালেন তারা। বাংলাদেশের রোহিঙ্গা নিয়ে আমরা একটা ভালো সংকটের ভিতরে আছি। আমরা অবৈধ লোক ঢুকতে দেবো না। আমাদের দেশে তো এমনি জনসংখ্যা অনেক বেশি, আর আমরা চাই ভারতের যাতে কোনো অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ না করে। প্রতিবেশী দেশের আচরণ মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আন্তর্জাতিক আইনের বাইরে কোনো কাজ করতে না দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। ভারতকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান। 2 রাষ্ট্রেরই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে 2 দেশেরই অবৈধ নাগরিককে 2 দেশে পুনর্বাসন করা হোক, তাদের জীবনের নিরাপত্তাটা নিশ্চিত করা হোক। বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, আপনি প্রমাণ দেখান।
কোন দেখার পরে আপনি বাংলাদেশে দেন ফ্ল্যাগ নোটের মাধ্যমে। সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণকে ইতিবাচক বলছে বিজিবি, তবে সতর্ক থাকার আহ্বান তাদের। সীমান্তে ভারতের পুশিন পরিস্থিতির কারণে বিজিবি আরো অনেক বেশি সতর্ক অবস্থায় রয়েছে। এলাকার স্থানীয় জনগণও রাত জেগে বিজিবির সাথে সীমান্ত পাহারা দিচ্ছে। জনগণ যখন বিজিবির সাথে থাকে তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। দ্রুত দেশে পুশিন সমস্যার সমাধান হবে, কাটবে অনিশ্চয়তা, এমন প্রত্যাশাই এখন সীমান্তবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে অধিকাংশ নদ নদীর পানি কমলেও আতঙ্ক বাড়িয়েছে ভাঙন। বিভিন্ন নদ নদীর অন্তত ৩৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করেছে। অন্যদিকে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। এরই মধ্যে নিচু এলাকার বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত থাকায় ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি আগামী ৩-৪ দিন অব্যাহত থাকবে। ফলে নদের চর ও নিচু এলাকা প্লাবিত হতে পারে। পানি বাড়লেও ভাঙে, কমলেও ভাঙে। এমন একটা স্রোত আসছিল যে বাড়িগুলো সম্পূর্ণ ভাঙি নিল। ভাঙার পরে মানে ইলে বাড়ি তো মানে বিভিন্ন জায়গায় চলে গেছে। তার সম্পদ সব নদী ভাঙি বিলি করে নিছে। সরকারের কাছে দাবি এইখানে একটা স্থায়ীভাবে যেন ব্লক হয়, ব্লক দিয়ে যেন বাঁধটা হয়, তাহলে আমাদের এই এলাকার মানুষ এখানে থাকতে পারবে। যমুনার ভাঙনে ক্রমেই ছোট হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মানচিত্র। গেল ৪ মাসে নদী গর্ভে বিলীন হয়েছে উপজেলার নদী তীরবর্তী গ্রামের অন্তত ২ শতাধিক বসতবাড়ি সহ ফসলি জমি। ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের উদ্যোগ নিলেও স্থানীয়রা চায় স্থায়ী বাঁধ। ২ দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজারী, চরমাগুড়িহাট, খানপাড়া, চর ডাকাতিয়াপাড়া, মাঝিপাড়া সহ অন্তত ৫০টি গ্রাম যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। এভাবে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েকশো পরিবার। শুধু তাই নয়, গত ৪ মাস ধরে খোলাবাড়ি থেকে চর ডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে যমুনার অব্যাহত ভাঙনে বিলীন হয়েছে ২ শতাধিক বসতবাড়ি। আমার বাড়ি নিম্নত ৩০ বার ভাঙছি। ৩০ বারের মধ্যে একবার মনে করেন যে গরু খালি একটা ঘর নিয়ে গেছি, আর সমস্ত নদীর গর্ভে চলে গেছে। ৮বার বাড়ি ভাঙ্গার পরে ৮বারে মাথায় এখানে এসে বাড়ি করছিলাম। ছয় সম্পদ সব নদীর ভিতরে। দেখেন আমার বাড়ির সামনে নদী এসে গেছে গা, আমি ঘর বাড়ি সব ভাঙছি, আমার থাকার জায়গা নাই। এদিকে উপজেলার পাথরের চর এলাকায় পাহাড়ি ঢলে গেল ১ সপ্তাহ ধরে লোকাইঝরায় পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী গ্রামগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ২০টির বেশি বসতবাড়ি এবং ফসলি জমি বিলীন হয়ে গেছে। এখানে রাস্তা নাই, এই রাস্তার যে কাঁচা রাস্তা আছে এটা কাদাযুক্ত, এবং যতটুকু থাকে এই নদী ভাঙে আবার ওইটা পরিবর্তন হয়ে যায়। যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে ওই সমস্ত পোলাপানি স্কুলে যাইতে পারে না। বিয়ে হয় ৬ মাস বাদে নদী ভাঙছিল, ওতে দিনে আসিয়ে পুরা বাতার ভাঙছিল। উনতেনে ভাঙি নয়াগাঁও গেছিলাম, নয়াগাঁওতে সোনারবন গেছিলাম, সোনারবন থেকে আর যমুনার ভাঙন রোধে ৫১৩ মিটার এরিয়ায় জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এছাড়াও পাথরের চরে লোকাইঝোড়ার ভাঙন ঠেকাতে ২৪০ মিটার এরিয়ায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লাড এসে ওখানে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে সেখানে এমার্জেন্সি কাজ টেক আপ করেছি। এই এমার্জেন্সি এবং অনুন্নয়ন রাজস্ব সব মিলিয়ে প্রাকলিত ব্যয় হলো আমাদের ৫,৬০,০০,০০০ টাকা। যমুনার অব্যাহত ভাঙন ঠেকাতে স্থায়ী উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। বর্ষা মৌসুম এলেই নতুন করে বাড়ে দুর্ভোগ। একদিকে জলাবদ্ধতায় ডুবে যায় বসতভিটা ও কৃষি জমি, অন্যদিকে নদী ভাঙনে ঝুঁকির মুখে পড়ে গুরুত্বপূর্ণ সড়ক। বছরের পর বছর এমন পরিস্থিতির মধ্যেও মিলছে না স্থায়ী কোনো সমাধান। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর সমন্বয়হীনতায় বাড়ছে জনভোগান্তি। একসময় গলাচিপা উপজেলার পাতাবুনিয়া ইউনিয়নের কামারখালী সড়ক ছিল এলাকাবাসীর চলাচলের প্রধান ভরসা। তবে এখন জোয়ারের পানির প্রবল চাপে সড়কের একটি বড় অংশ ধসে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
গত বছর পানি নিষ্কাশনের পথ তৈরির জন্য স্থানীয়রা নিজ উদ্যোগে সড়ক কেটে দেন। চলতি বর্ষায় জোয়ারের তীব্র স্রোত সেই পাইপ ও সড়কের অংশবিশেষ ভেঙে নিয়ে যায়। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে শত শত পরিবারের বসতঘর, কৃষিজমি, পানের বরজ ও মাছের ঘের। কৃষকের শঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি আমন মৌসুমেও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। আমার ঘর বাড়ি সব তলাই যাইতে আছে পানিতে, কোনো একটা পুষ্কুনি নাই, সব জায়গা জোগা সব ভাঙ্গে যাইতে আছে। স্কুলে ছোট ছোট বাচ্চারা যেতে পারতে আছে না, তারা এখন খুব জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে। এলাকাবাসী আমরা চাইতে আছি এটা তাড়াতাড়ি যে কোনো একটা সুব্যবস্থা নেওয়া হোক, বা এটা আগের পূর্বে আমাদের যেরকম বাঁধ দেওয়া ছিল ওরকম বাঁধ হোক। অন্যদিকে নদী ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে ডাকুয়া, চিকনিকান্দি, বকুলবাড়িয়া, কলাগাছিয়া ও জেলা শহরের যোগাযোগের গুরুত্বপূর্ণ বিকল্প সড়ক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জলাবদ্ধতা থাকার কারণে পাবলিক রাস্তা কেটে দিচ্ছে, সেই কাটা রাস্তাটা আমরা জরুরি ভিত্তিতে মেরামত করছি। আর এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা আলোচনা করছি, তারা এটা স্লুইস করার পরিকল্পনা নিচ্ছে। অলরেডি আমরা জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি, আমাদের কাজ চলমান আছে। তো এই কাজটি বাস্তবায়ন করলে আশা করি এলাকার যে নদী ভাঙন আছে সেটা আপাতত বন্ধ হবে। আর এছাড়া বকুলবাড়ি এলাকায় আমাদের একটা জায়গাতে পানির চাপে বেড়িবাঁধ ব্রিজ হয়ে গেছিল, তো আমরা সেখানেও অলরেডি বেড়িবাঁধটি আমাদের ঠিকাদার নিয়োগ করে আমরা যেখানে ভেঙে গেছিল সেখানে ক্লোজ করে দিয়েছি। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে রক্ষা পাবে বসতভিটা, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। যারা রাজনীতি করে তাদের সামাজিক দায়িত্ব আছে, এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন MP। শুক্রবার সকালে দিনাজপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর মিউনিসিপাল স্কুল মাঠে অনুষ্ঠানে জেলা প্রশাসকের সভাপতিত্বে সংশ্লিষ্ট দপ্তরের জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা যারা রাজনীতি করি এটা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে আমরা তো মানুষের ভালোর জন্য, মানুষের ভালো কিছু করার জন্য রাজনীতি করি। তাহলে আমাদের উদ্যোগ হওয়া উচিত খালি জিন্দাবাদ করলে তো হবে না। আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায় মানুষগুলো কেমন আছে, তাদের কি সমস্যা, এগুলো কোথায় গেলে সাহায্য সেবা পাওয়া যাবে, এগুলো কিন্তু জানানো, এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব। 48টি দেশের সাথে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে ঝিনাইদহে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ব্যর্থ হতে আসেনি। জঞ্জাল পরিষ্কার করে নতুন বাংলাদেশ গঠন করা হবে। গত 18 বছরে একবার পরিপূর্ণভাবে চুরমার করে ফেলা হয়েছে, সেখানে আমরা নতুন করে আবার সব আমরা অনুসন্ধান করছি, আমরা নতুন করে দেখাতে চাই। আমাদের সাথে 48টা দেশের কালচারাল ডিপ্লোমেসি, মানে বিদেশের সাথে আমাদের কালচারাল মানে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন আমরা একযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়, সাংস্কৃতিক মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় আমরা একসাথে কাজ করে যাচ্ছি যৌথভাবে। সিলেটের হযরত শাহজালালের দরগার উন্নয়ন ও দানের টাকা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী আরও জানান, দরগাহের উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষ আলোচনা সাপেক্ষে ঐকমত্যে পৌঁছেছেন। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ এবং দরগা, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। দরগার উন্নয়ন এবং দরগায় যে সমস্ত দান আসে সেইগুলির ব্যবস্থাপনার জন্য, অধিকতর স্বচ্ছতার জন্য উপস্থিত সবাই একমত পোষণ করেছেন। তো এই স্বচ্ছতা আনয়ন এবং সামগ্রিক বিষয়টি নিয়ে একটি ভালো যুক্তিসঙ্গত যৌক্তিক সমাধানে পৌঁছার জন্য আমরা
একটি কাঠামো ঠিক করেছি। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম উপসর্গে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 79। এদিকে ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 54 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আক্রান্তদের চিকিৎসা ও পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। চলতি বছর এইচআইভিতে আক্রান্ত হয়ে কুমিল্লায় মৃত্যু হয়েছে 5 জনের। একই সময় নতুন করে এইডস শনাক্ত হয়েছে 42 জনের। জেলায় হঠাৎ মরণ ব্যাধিটির সংক্রমণ বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। চিকিৎসকরা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করেছেন বিকৃত যৌনাচার ও অসচেতনতাকে। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা ক্যাম্পেইন ও সময় মতো পরীক্ষায় জোর তাদের। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাত্র 5 মাসের ব্যবধানে কুমিল্লায় এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা গেছে 5 জন। গত বছরের শেষের দিকে মৃত্যু হয় আরও 2 জনের। মৃত 7 জনের সবাই পুরুষ। গেল 5 মাসে 672 জনের নমুনা পরীক্ষায় 42 জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আগের চিত্র বিশ্লেষণ করলে কুমিল্লায় এটি সর্বোচ্চ এইডস আক্রান্তের হার। বিশ্লেষণে দেখা গেছে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই পুরুষ, যার বড় একটি অংশ সমকামিতায় জড়িত। এছাড়া পুরুষ যৌনকর্মী, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে সংক্রমিত এবং বিদেশে অবস্থানকালে আক্রান্ত হওয়া ব্যক্তিরাও রয়েছেন এই তালিকায়। পজিটিভ হলে আমাদের ল্যাব ইনভেস্টিগেশন আছে কিছু, তারপরে ডক্টর আছে দেখছেন, ওনার মেডিসিন স্টার্ট করে দেয়। আমরা শুরুতেই একটা ভাইরাল লোড টেস্ট করি, মেডিসিন স্টার্ট হওয়ার 6 মাস পর আবার টেস্ট করি, ফলো আপ টেস্ট করি যে তার ভাইরাসটা আসলে কমলো কিনা। বর্তমানে কুমিল্লা জেলায় 385 জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বেশিরভাগের বয়স 25 থেকে 35-এর মধ্যে। এইচআইভির ক্ষেত্রে নিরাপদ আচরণে অভ্যস্ত থাকলেই এইচআইভি থেকে আমরা বেঁচে থাকবো। আমরা জানি এইচআইভি কিভাবে ছড়ায়, রক্তের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যে সমস্ত বিহেভিয়ার আছে এগুলোর মাধ্যমে ছড়ায়। সরকারের পক্ষ থেকে যদি আরেকটু সহজ সুবিধা করা হয় এইচআইভি রিলেটেড অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বাড়ানোর জন্য, তাহলে এটা আরেকটু ভালো হয়। চিকিৎসকরা বলছেন বিকৃত যৌনাচার বাড়ার পাশাপাশি অসচেতনতায় বাড়ছে এই রোগ। সামাজিক লজ্জায় পরীক্ষা না করানোয় মৃত্যুর হার বাড়ছে। সচেতনতার মাধ্যমে আমাদের এটা এইডস আমরা কমিয়ে নিতে পারবো। যত বেশি আমরা পরীক্ষা করতে পারবো, যত বেশি পরীক্ষা করতে পারলে রোগ ধরা পড়লে আমরা চিকিৎসা করতে পারবো। চিকিৎসা করলে আমাদের এটা ছড়ানোর প্রবণতাটা কমে যাবে। এইচআইভি প্রতিরোধে নিরাপদ যৌন আচরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের প্রতি বৈষম্যহীন আচরণের প্রতি জোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের রায়পুরে 3 মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় শোক ও আতঙ্কে স্তব্ধ পুরো এলাকা। ঘটনার পর গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীরও। ফলে 5 প্রাণহানির এই চাঞ্চল্যকর ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এখন আরও জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। দায়ের করা হয়েছে মামলা। দিনের আলো জনবসতিপূর্ণ এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ হত্যাকাণ্ডে স্তব্ধ লক্ষ্মীপুরের রায়পুরবাসী। স্বামীহারা এক মায়ের দীর্ঘ সংগ্রাম, সন্তানদের নিয়ে গড়া স্বপ্ন সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায় রক্তাক্ত হামলায়। নিহত শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সাইমা, ইকরা এবং শিফার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বড় মেয়ে সাইমা ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। মা আরও 2 মেয়ে সহ না ফেরার দেশে সাইমা। ঘটনার পর সন্দেহভাজন অন্তর মজুমদারকে স্থানীয়রা গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। এতে হত্যাকাণ্ডের সম্ভাব্য মোটিভ ও রহস্য উদ্ঘাটন কঠিন হয়ে পড়েছে। তবে সব বিষয় মাথায় রেখে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। একই পরিবারের 4 জনের নির্মম মৃত্যু আর অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় রায়পুর জুড়ে এখন শোক, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি। আমরা সন্দেহজনক যাকে, তাকে তো গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। সে যদি থাকতো তাহলে আমার মনে হয় যে হত্যাকাণ্ড উদ্ঘাটন সম্ভব তাড়াতাড়ি হতো। যদি এটা সুষ্ঠু বিচার তদন্তের মাধ্যমে যদি এর সাথে কারা জড়িত আছে তাদেরকে যদি বার করা যায়, ইনশাল্লাহ আমরা সুষ্ঠু বিচার চাই। ঘটনায় বাদী এজাহার দায়ের করেছেন। মামলার রেকর্ড প্রক্রিয়াধীন। পোশাকধারী পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ব্যাপকভাবে কাজ করছে।
রহস্য উদ্ঘাটন করার জন্য। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি এলাকাবাসীর। টিভিসি নিউজ ডেস্ক। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শোভাযাত্রা বের করে। পরে আলোচনা সভা ও মাদকদ্রব্যের অপব্যবহার শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লালমনিরহাটে শোভাযাত্রার পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকমুক্ত গাইবান্ধা গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বক্তারা। এদিকে সকালে পঞ্চগড়ে মাদক বিরোধী দিবসে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার কথা জানান। এছাড়াও রাঙামাটি, গোপালগঞ্জ, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে ইমাম হোসেনের প্রতীকী কফিন নিয়ে শোক র্যালি বের করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। র্যালিটি সদরঘাট থেকে নিউ মার্কেট ও কোতোয়ালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সদরঘাটের হোসাইনিয়া ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। আশুরা উপলক্ষে নগর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। খুলনায় শোকের মাতমে পালিত হয়েছে তাজিয়া মিছিল। সকাল 10টায় মহানগরীর আলতাপল লেনের আঞ্জুমান এ পাঞ্জাতানি ইমামবাড়া থেকে মিছিলটি বের হয়। এছাড়াও খুলনার মহানগরী বিভিন্ন স্থান থেকে তাজিয়া মিছিল বের করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে বের হয় শোক মিছিল। জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শোক মিছিল শেষে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মাহুতি দিয়েছিলেন ইসলামকে রক্ষা করার জন্য। বাতিলের বিরুদ্ধে পরিবার সহ লড়াই করে তিনি নিজে আত্মাহুতি দিয়েছিলেন। এই শোক শক্তি যোগায়, এই শোক বাতিল শক্তিকে না বলে সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহ যোগায়। যে জালিম হবে তাকে আমরা ঘৃণা করব, তাকে আমরা প্রতিরোধ করব, এবং যে মজলুম হবে তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। সেই যেই ধর্মেরই হোক, যেই জাতিই হোক, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে 13টি স্বর্ণের বারসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি। ভোরে যশোর ব্যাটালিয়নের একটি দল যশোর বেনাপোল মহাসড়কের গদখালি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় একজনকে। পরে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় 13টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক দাম 2,21 লাখ। এছাড়াও জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। কক্সবাজারের পেকুয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুর্বৃত্তের অস্ত্রের মহড়ায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা ও মুক্তরের ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়। মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 2টি দেশি বন্দুক, 2টি রাউন্ড গুলি এবং একটি ইঞ্জিন চালিত বোট জব্দ করা হয়েছে। অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা R&H নূরপুর জিসি সড়কের সোয়া 1 কিলোমিটার অংশের সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। দেয়া হয়েছে নিয়ম মেনে কাজের নির্দেশনা। তবে শুধু এই পদক্ষেপে সন্তুষ্ট নন স্থানীয়রা। তারা চান ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। চান্দুরা R&H নূরপুর জিসি সড়কের আরিয়াল ব্রিজ থেকে প্রায় 1 কিলোমিটার অংশ সংস্কারের জন্য 2024 সালের 28 ডিসেম্বর এলজিডির সাথে চুক্তি হয় মেসার্স রিপাসাফা এন্টারপ্রাইজের। 93,68,000 টাকায় চুক্তি হলেও দীর্ঘ সময়ে কাজেই হাত দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মাঝে চলতি বছরের 30 মার্চ শেষ হয় প্রকল্পের মেয়াদ। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ শুরু করলেও মান নিয়ে প্রশ্ন তোলে এলাকাবাসী। বাধা দেয় কাজে। বালু পরিষ্কার করে নাই, পাথর নাই, এইভাবে কারফিলিং করে তারা কাজ করে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে এটা আজকে বন্ধ রয়েছে। জনগণ হিসেবে আমাদের একটাই চাওয়া, এই রাস্তার কাজের মান যেন
খুবই সুন্দর হয় এবং টেকসই উন্নয়ন হয়। নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এলজিইডি। একই সঙ্গে নির্ধারিত নির্মাণ বিধি অনুযায়ী কাজ শেষ করার নির্দেশনা দেয়া হয়। ফেডারেশনে পাথরের অনুপাত সঠিকভাবে হয় নাই, সে রাস্তার বিভিন্ন অংশে বেড লেভেল না করে কার্পেটিং এর উদ্যোগ গ্রহণ করায় ঠিকাদারের বর্তমান কাজ বন্ধ রয়েছে। উক্ত ত্রুটিগুলো সংশোধন করার পরে ঠিকাদার কর্তৃক রাস্তার মেরামত কাজ পুনরায় শুরু হবে। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে চিঠি দেওয়া হয়েছে। আমি এক্সেনের সাথে যোগাযোগ করেছি, এক্সেন বলেছে যে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছে। সরকারের পিপিআর অনুযায়ী যেভাবে টেন্ডার করছে সেই নিয়ম অনুযায়ী সে কাজ করবে এবং ভালোভাবে মেকাডাম করে সে কার্পেটিং করবে। সরকারি অর্থ লোপাটের চেষ্টাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তারই অপেক্ষায় এলাকাবাসী। পাশাপাশি সড়কটির সংস্কারে দ্রুত পদক্ষেপও চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর নওহাটায় একটি অনলাইন কেন্দ্রিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে 15 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে নওহাটা কলেজ মোড়ে ম্যাঙ্গো লাভার দোকানে হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, ম্যাঙ্গো লাভারে কর্মরত আশিকের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল তার ভাইয়ের। এরই জেরে বৃহস্পতিবার রাতে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। ভাঙচুর করা হয় আসবাবপত্র ও মালামাল। বাধা দিলে অফিসে কর্মরত সাকিব ও তামিমকে মারধর করা হয়। প্রতিষ্ঠানের মালিক মুরাদ পারভেজের অভিযোগ, সাবেক কমিশনার পারভেজের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। জমে উঠেছে আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার। খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ নানা জাতের আমের সয়লাভ মোকামটি। তবে চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষি। যদিও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। এরপরও অন্তত 2,500 কোটি টাকা বাণিজ্যের আশা সংশ্লিষ্টদের। আমচাষী ও ব্যাপারীদের হাঁক ডাকে মুখর কানসাট। চাঁপাইনবাবগঞ্জের এই বাজারটি দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম। ভরা মৌসুম হওয়া বাহারি জাত ও স্বাদের আমে ভরে উঠেছে। এর মধ্যে খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া ও নানা জাতের আমগুলো পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে জেলায় আমের ভালো উৎপাদন হয়েছে, তবে ন্যায্য দাম না পাওয়ায় হতাশা কাটছে না চাষি, ব্যবসায়ী ও বাগান মালিকদের। গত বছরের চেয়ে এখন পর্যন্ত আমের দাম কম, খরচ বেশি, আপনার চাষি লেবার খরচ বেশি, বীজ খরচ বেশি। কিছু মিলে আপনার এই আমটা এখন আপনার 2,000 টাকা মন আমাদের পড়ে গেছে গাছে। এখন বিক্রি ভাঙে নিয়ে এসে বিক্রি হচ্ছে আপনার 1200-1400 টাকা। অতিরিক্ত খাজনা ও মন প্রতি 10 থেকে 15 কেজি অতিরিক্ত আম নেওয়ার জন্য ক্ষতির মধ্যে আম চাষিরা। আমের বাজার তো মানে আমের দামই নাই। সরকার মানে কইলে বিদেশ আম পাঠাবো, বিদেশ থেকে উড়ে আইছে, তা আমের দাম কই? ব্যাপারী যারা আসছে বাইরে থেকে, এরা মনে করেন মানে এখানে কম দামে কিনছে, মানে ন্যায্য মূল্যে দামটা দিচ্ছে না এখানে। তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। কানসাট আম বাজারে সকাল থেকে প্রচুর পরিমাণে আমের আমদানি রয়েছে। অনলাইন সেলার, ব্যাপারী, বিভিন্ন দোকানদার পার্টি। দেশের বাজারে বিক্রির পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এবছর 2,500 কোটি টাকার আম বিক্রির আশা। বর্তমানে ভালো দাম পাচ্ছে চাষিরা। বিষয় খাজনা নিয়ে আমরা বিপাকে রয়েছি, সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সেটা প্রশাসন মহোদয়কে আমি জেলা প্রশাসককে বিশেষভাবে অনুরোধ রাখবো। চাঁপাইনবাবগঞ্জ 5টা উপজেলাতেই বিভিন্ন হাট বাজারে আম উৎপাদনকারীরা আম নিয়ে আসছেন এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এসে আম ক্রয় করছে। এই বাজারে প্রতিদিনই এই মুহূর্তে ল্যাংড়া, খিরসা, আম্রপালি, বানানা সহ এবং বিভিন্ন জাতের আম পাওয়া যাচ্ছে। কোটি কোটি টাকার আম এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবছর 37,487 হেক্টর আম বাগান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 5.5 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।